আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করছি নতুন আরেকটি ডেইলি ব্লগে। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি কাছে বা দূরে যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি আজ বাবার বাড়ি থেকে আমার ব্লগটা শুরু করেছি। দুপুরবেলা শ্বশুরবাড়ি থেকে গোসল করে তারপরে বাবার বাড়িতে এসেছি। আপা ফোন দিয়েছিল, বলছিল আমি যেন এসে পার্শে মাছটা ভুনা করে দিই, কিন্তু এসেই দেখি যে তাদের রান্নাবান্না সব শেষ। এখানে পুকুরের মাছ ভুনা করেছে বেগুন দিয়ে, তারপরে একটুখানি ডাল ভর্তা করবে, ছোট পুঁটি মাছ মরিচ পেস্তে ভেজে নিয়েছে, আর আমি শাকটা ভেজে নিলাম। আর এখানে মায়ের ফ্রিজে একটুখানি গরুর মাংস ছিল, সেটাও বের করে নিয়েছে। আসলে মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ি আমি সবসময় আসা যাওয়ার ভেতরেই থাকি, তো সবসময় খাওয়া দাওয়ার ভেতরেই থাকি। তো দুপুরবেলা আপা ফোন করেছিল আমি যেন এসে পার্শে মাছটা ভুনা করি। তো আজ আর পার্শে মাছ রান্না করছে না, আমার আসতে দেরি হয়েছে দেখে। তো পুকুরের মাছ আরও কী কী মাছ ছিল সেগুলো ভুনা করেছে, ভাজি করেছে, এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে বিকালের অংশ। বিকালবেলা পুকুরের কাছে এসেছি, পাশেই তো আমাদের পারিবারিক কবরস্থানটা। তো এখানে আসার পরে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে মাছগুলো সব ভেসে উঠেছে। এই পুকুরে মূলত আমার মেঝো চাচা মাছ চাষ করেছে। তো দেখেন এই যে মাছগুলো দেখা যাচ্ছে, সবগুলো মাছেরই পিঠ ভেসে ভেসে উঠেছে। তো আমাদের এক ভাবি হয়, উনি মূলত আমাদের জায়গায় থাকে এবং চাচিদের কাছে হেল্প করে। তো ভাবিকেও নামানো হয়েছে বলতে ভাবি মাছ দেখে নেমে গিয়েছে, সে মাছ ধরবে। কিছু মানুষ থাকে না যে মাছের রাশি থাকে, মাছ দেখলে সহ্য করতে পারে না, মাছ তার বাঁধাতেই হবে, মানে মাছ ধরতেই হবে, এরকম একটা জিনিস থাকে না। তো ভাবি মনে হয় সেরকম। আর এখানে আমার মেজো চাচার ছেলে, আমার চাচাতো ভাই, ও জাল দিয়ে খ্যাপ দিয়েছে যে মাছ বাঁধানো যায় কিনা। তো আসলে কাদার ভিতরে যখন পাড়া দেয় না, মাছগুলো কিন্তু ডেবে থাকছে, তো জালে কিন্তু ওইভাবে বাঁধছে না। তারপর দেখেন ওরা কিন্তু হাত দিয়েই মাছগুলো ধরছে। আর কিছু কিছু মাছ তো আসলে একদম পুকুরের কোণার দিকে উঠে আসছে। আর এই পুকুরের পানিটা এত শুকিয়ে গিয়েছে, আমরা আসলে দেখে অবাক হয়েছি। কারণ অনেক ছোটোবেলায় যখন দেখেছি পুকুরটা, তখন কিন্তু পুকুরের পানি এত স্বচ্ছ ছিল। এই পুকুরের পানি নিয়ে আশেপাশে মানুষজন বা অন্যান্য পাড়া প্রতিবেশী যারা, তারা রান্নার কাজে ব্যবহার করত। আমি আপনাদের বাড়ির ব্লগগুলো যখন শেয়ার করেছি তখনও বলেছি দাদা বেঁচে থাকতে পুকুরে পা ভিজাতে দিত না, যেহেতু রান্নার কাজে পানিটা ব্যবহার করত, গোসলও করতো না কেউ। কিন্তু সেই পুকুরের অবস্থা দেখেন আজ সময়ের মানে পরিবর্তনে কি অবস্থা। তো এগুলো দেখলে কিন্তু আমাদের কাছে একটু কষ্টই লাগে। তো মাঝে কিন্তু আমার বাবা চাচারা ওনারা কিন্তু আবারও লোক দিয়ে পুকুরটাকে খনন করেছিল। তো এবছর এসে দেখছি যে আবারও পুকুরের পানি কিন্তু অনেক কমে গিয়েছে, আর মাছগুলো ভেসে ভেসে উঠেছে। অধিকাংশ মাছই দেখছি যে লাল লাল ধরনের মাছ, এই যে দেখেন। তো মনে হচ্ছে যে আমার ভাইয়ের পানিও, পুকুরের পানিও পা পর্যন্ত হয়েছে, মাছের পানিও পা পর্যন্ত হয়েছে। আমার ছোট চাচিও বসে এই কথাটা বলছে। তো এই হচ্ছে আমার আর এক চাচাতো ভাই, ওরা দুই ভাইই নেমে গিয়েছিল পুকুরে মাছ ধরার জন্য। আসলে নিজেদের চাষ করা মাছ, যেহেতু মাছগুলো ছেড়েছে, তো এইভাবে মাছগুলো মরে যাবে পানি না থাকলে। আর যদি না ধরা হয় তাহলে দেখা যাবে যে সন্ধ্যার পরে হয়তোবা কেউ কোথা থেকে এসেও ধরে নিয়ে যেতে পারে। তো সে কারণেই কিন্তু মাছগুলো সব ধরে নেওয়া হলো। তো মাছ ধরা দেখে অনেক দিন পরে এরকম একটা গ্রামীণ সিনারি দেখে আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এরপরে আমি, আমার বড় বোন, আমরা সবাই আবার ঘরের ভিতরে চলে এসেছি আমাদের। তো এখন একটু চা সিঙ্গারা খেয়ে নিব। সিঙ্গারা খাওয়া শেষ, এখন মা সবাইকে চা ঢেলে দিচ্ছে। আর চা ঢালার পরে দেখেন এখানে কিন্তু একসাথে কাপ রাখার উপায় নেই, যে যার মতো সে সেটা নিয়ে নিচ্ছে। আর না নিয়েও উপায় নেই, আসলে চাটা ঠান্ডা হয়ে যাবে, এটা দোকান থেকে কিনে আনা হয়েছে। আমাদের যেহেতু একদম বাজারের পাশেই বাড়ি, বাস স্ট্যান্ডে মানে বাড়িটা, বাস স্ট্যান্ড তো পরে হয়েছে, আগে আমাদের বাড়িটা। তো চায়ের অনেক দোকান হয়েছে, তার ভিতরে একজনের চা অনেক বেশি ভালো লাগে, তো তার কাছ থেকেই প্রতিদিন চা কিনে এনে আমরা খাই। আজকের ব্লগটা যারা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে যদি ভালো লেগে যায় তো প্রথমেই মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা রাখছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। আর তাছাড়া আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে পারে আরও অনেক আন্টি এবং আপুদের মাঝে পৌঁছে দিতে।
এর মধ্যে কিন্তু রত্না আপা আমাকে ফোন দিয়েছে, ভাবি তাড়াতাড়ি বাড়ি আসেন। তো বললাম যে কি হলো, বলছে না আসেন এসে দেখেন। আচ্ছা, ঝটপট করে 2 বাচ্চাকে নিয়ে আমি শ্বশুরবাড়িতে চলে গিয়েছি। আর আসার পরে সে হচ্ছে বাজার থেকে রসগোল্লা আর দই নিয়ে এসেছে আমাদেরকে খাওয়ানোর জন্য। তো আমি বললাম যে কেন এগুলো করেছেন, আমরা তো ওই বাড়ি থেকে নাস্তা করে এসেছি। তার কথা হচ্ছে সে খাওয়াবে না, এই আর কি। তো যাই হোক, এখন আমার সামনে সব এনে দিল, বলছে যে আপনি সবাইকে মানে মিষ্টি উঠিয়ে দিন, সবাই সন্ধ্যা নাস্তা এটা দিয়ে করে নিক। তো এই তো সবাইকে মিষ্টি উঠিয়ে দিচ্ছি। দইটার এখন খাবো না, দই হয়তো বা রাত্রে ভাত খাওয়ার সময় বের করে দিবে আপা, আমি সেটাই বললাম যে দইটা উঠিয়ে রাখেন। আমার শ্বশুরকে দিল, মাগরিবের নামাজ পড়ে আসলে আব্বা কোরআন তেলাওয়াত করছিল, তো আপা আপাকে মিষ্টি দিচ্ছিল। এদিক থেকে রাত্রের যে রান্নাবান্নাগুলো আপা করবে বলছে যে ভাবি আজ শর্টকাটে করি। বললাম যে হ্যাঁ শর্টকাটই করুন। তো কী হবে রান্না, ডিম ভুনা হবে, ঢ্যাঁড়স ভর্তা হবে। যাই হোক, মিষ্টিগুলো নিয়ে আমি আমার 2 বাচ্চাকে দিব, ওদের বাবাকেও দিব, এই কারণে আমি আম্মার বেডরুমের দিকে চলে যাচ্ছি। মিষ্টি খেতে খেতে বলি যে যারা আজ প্রথমবারের মতো আমার চ্যানেলে ভিজিট করছেন, আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করব প্লিজ আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই কিন্তু যখন তখন দেখে নিতে পারেন। আমি গত ব্লগে বলেছিলাম যে আমরা কিন্তু বাড়িতে আসি সবার প্রথমে, যাই কিন্তু শেষে। আজ দিয়ে কিন্তু 10 দিন বাড়িতে থাকা হচ্ছে, এখনও কিন্তু যাওয়ার কোনো পরিকল্পনা হয়নি, কারণ আমাদের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো শেষ করে তারপরে আমরা বাড়ি থেকে যাব। তো সুভার কোচিং শুরু হয়েছিল কিন্তু 27 তারিখ থেকে, তো সুভাকে কোচিংও দিতে পারিনি। 28 তারিখও সুভার কোচিংয়ে ক্লাস আছে, রবিবার থেকে 29 তারিখ স্কুল খোলা, আসলে কিছুই করতে পারছি না। এখনও বাড়িতে আছি আর বাড়ি থেকে কিন্তু ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। সুভার 27 তারিখে যে পরীক্ষা ছিল, 2টা শিটের উপরে পরীক্ষা, অর্থাৎ অঙ্ক, বাংলা, ইংরেজি কোচিংয়ে। তো সেই শিটগুলি শুধুমাত্র আমি মনে করে নিয়ে এসেছিলাম, তো ওইগুলি বাবার কাছে পড়ছে। বললাম যে তুমি বাবার কাছে পড়ো, আমি ওয়াসিফকে নিয়ে এই পাশে রুমে, আমি কাপড়গুলো একদম অগোছালো হয়ে গেছে সেগুলো একটু গুছিয়ে রাখি। ট্রলি, তারপরে এই যে ব্যাগ, পুরা কাপড় প্রতিদিন নামাতে নামাতে দেখা যাচ্ছে যে এত বেশি এলোমেলো হয়েছে, তো সেই কাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছি। যে সমস্ত আপু আন্টি ভাইয়েরা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমার চ্যানেলের ব্লগগুলো দেখছেন, লাইক কমেন্ট করছেন, আমি সত্যি আপনাদের প্রতি খুব কৃতজ্ঞ। আপনারা আমাকে সবসময় এভাবে সাপোর্ট দিয়ে যাবেন যেন সামনের রাস্তায় আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি। অসিফের কোনো বই খাতা আমি কিচ্ছু নিয়ে আসিনি। আসলে এতদিন যে আমাদের থাকতে হবে সেটাও কিন্তু বুঝে উঠতে পারিনি। যদি বুঝতাম যে এতদিন থাকা লাগবে তাহলে কিন্তু 2টা বাচ্চারা আরও বেশি করে বই খাতা নিয়ে আসতে পারতাম বা আনলে ভালো হতো। তো এর ভিতরে কিন্তু আমার ছেলেটা কিন্তু খেলাধুলা করতে করতেই কিন্তু খাটের উপরে ঘুমিয়ে গেছে। আর এদিক থেকে রত্না আপা আমার কাছে একবার আসলো, আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো বলছে যে ভাবি আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখেছি, এখন শুধু আপনি রান্নাটা বসান। তো আমার না আসলে শরীরটা খুব বেশি ভালোও লাগছিল না, খুব বেশি গরমও লাগছিল। আর যেহেতু এই কাজটা করছিলাম, আর আপনাদের ভাইয়ার আবার অতিরিক্ত ফোন আসছিল, সেও তার বিজনেসে যেহেতু অনেক দিন মানে যেতে পারছে না, সময় দিতে পারছে না, তার বিজনেসের কাজগুলো কিন্তু ফোনে ফোনে সেরে নিতে হচ্ছে। তো আমি বললাম যে রত্নাপা দেখি আমি কাপড়গুলো গুছিয়ে আসি, তারপরে মেয়েটাকেও মনে হয় একটু পড়াতে হবে, কারণ আপনাদের ভাইয়া তো এখন ফোনে কথা বলছে, সে তার বিজনেস রিলেটেড কথা বলছে আর অনেক স্ট্রেসের ভিতর দিয়ে যাচ্ছে। তো তাকে যদি এখন আমি বলি যে পড়ানো মানে মেয়ে পড়ানোর কথা, তাহলে হয়তো একটু বিরক্তই হবে। তো আমি কাপড়গুলো গুছিয়ে দেখি সুভাকে একটু সময় দিতে পারি কিনা। শুধুমাত্র ডিম ভুনা তো, আপনি ডিমটা ভুনা করে ফেলেন, আমি ভর্তাটা মাখিয়ে নিব। তো রত্নাপাকে এটা বলে দিলাম, রত্নাপা চলে গেল। আর এদিক থেকে কিন্তু আমার পুরো কাপড় সব কিছু গোছানো হয়ে গেছে। কিছু কাপড় ট্রলিতে রাখবো, কিছু কাপড় ব্যাগে রেখেছি, এভাবে করে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিলাম।
গোছালে কি হবে, আবারও কিন্তু যেহেতু আরও অনেক দিন থাকতে হবে, কাপড় যখন নিব আবারও এখান থেকে উঠাবো, আবারও ট্রলির কাপড়গুলো বা ব্যাগের কাপড়গুলো এলোমেলো হবে, 2-1 দিন হয়তো এভাবে থাকবে, আবারও গুছিয়ে নিতে হবে আমাকে। তো এই তো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এখন এই গুছিয়ে নেওয়ার পরে আমি ওই পাশে চলে যাব। আসলে ব্যবসার ব্যাপারটা হয় কি, নিজে যদি প্রেজেন্ট থাকা না হয় আর ফোনে ফোনে যদি সব কাজ করা হয়, তো দেখা যায় যে অধিকাংশ কাজও কিন্তু মানে যাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় সেও বুঝে না, বা অনেক কাজও কিন্তু অ্যাবসেন্সে করা যায় না। প্রেজেন্ট থেকেই আসলে সব কিছু করাটাই ভালো। তো তারপরে যেহেতু আমাদের এখানে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করতে হলেও কিন্তু থাকতে হবে, যার কারণে কিন্তু আমরা যেতেও পারছি না। আর সুভার বাবাকেও কিন্তু ওই ফোনে ফোনেই কিন্তু ঢাকার কাজগুলো বা ব্যবসায়িক কাজগুলো তাকে সেরে নিতে হচ্ছে। লাগেজটা গুছিয়ে রাখলাম আর এখন চলে যাচ্ছি আমি এই তো আমার রুমে। তো সুভার বাবা এখনও মোটামুটি পড়াচ্ছে, তো আমি গেলাম। আমাকে বলছে যে তুমি বাকি জিনিসগুলো মেয়েকে ধরো, ওকে কমপ্লিট করে দাও। আর আমার মেয়ে তো পড়তেই চাচ্ছে না, তো বললাম যে দাঁড়াও, তোমার আন্টির সাথে একটু কথা বলে আসি, দেখি সে কী করছে। তো রত্নাপা এখানে মোটামুটি সব কাটা বাছা করে রেখেছে, আর একটুখানি জিরা রসুন বেটে দিলেই তার কাজ শেষ হয়ে যায়। তো আমি বললাম যে রত্নাপা, আমি মেয়েটাকে একটু পড়াবো, আপনি আজকে রান্নাটা করে ফেলেন। তো বললো যে হ্যাঁ ঠিক আছে, আপনি যান, আমি রান্নাটা করে নেবো ভাবি। যাই হোক, রত্না আপার কাছে রান্নাবান্নার দায়ভার বা দায়িত্ব দিয়ে আমি মেয়েটাকে পড়তে বসিয়েছিলাম। বেশ খানিকটা সময়, তা প্রায় ঘন্টা খানেকের একটু কম সময় নিয়ে মেয়েটাকে পড়িয়েছি। এরপরে আমার শ্বশুর, আমার চাচা শ্বশুর আর সুভার বাবা একসাথে বসে ঈশার নামাজটা পড়ে নিল। আর এদিক থেকে রত্না আপা এই যে রান্নাবান্না করছে, আমি আবার একটু এসেছি। ডিম ভুনাটা কমপ্লিট হয়ে গেছে। আর রাতে খাবার আগে আমি ঢ্যাঁড়স ভর্তাটা করে নিয়েছিলাম, এই ছিল রাত্রের খাবার দাবার। এটা পরের দিন সকালবেলা। আলহামদুলিল্লাহ, এখানকার সকালবেলাটা এত ভালো লাগে। ফজরের পরে নামাজ পড়ে যখন ছাদের এই কোণাটা আসি, তখন দেখতে কিন্তু খুব ভালো লাগে। হালকা হালকা কুয়াশা থাকে, ঠান্ডা বাতাস বয়, মানে শরীরটা একদম জুড়িয়ে যায়, এত সুন্দর ওয়েদার থাকে, খুবই ভালো লাগে। তো ভাবলাম যে আপনাদের জন্য আমি একটু ক্যাপচার করে নিই। তো রাস্তার দৃশ্য দেখে এরপরে বেশ খানিকটা সময় ঘুমিয়েছিলাম, আর এখন সকালে নাস্তার ব্যবস্থা করে নিচ্ছি। সকালে নাস্তার ভিতরে আসলে রুটি বানানো হচ্ছে, আপা রুটি বানিয়ে দিচ্ছে, আর এখন আমি এক এক করে ছেঁকে নিব। তো বাড়িতে আসলে দেখা যায় যে শ্বশুরবাড়ি বাবার বাড়ি দুইটাই পাশাপাশি বিধায় আসলে কিন্তু দুই বাড়িতেই আমার সময় দেওয়া হয়। তো কিছু সময় এখানে থাকা হয় আর কিছু সময় বাবার বাড়িতেই যাওয়া হয়। দুই বাড়ি মিলেই কিন্তু আমাদের সময়গুলো পার করে দিচ্ছে, আমি, আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড, আপনাদের ভাইয়া, সব মিলিয়ে এভাবেই অলস সময় কেটে যাচ্ছে। আর শুধু আফসোস করছি যে দুইটা বাচ্চাকেই আসলে স্কুলে দিতে পারলাম না, কোচিংয়ে দিতে পারলাম না, সময় মতো ঢাকায় গিয়ে পৌঁছাতে পারলাম না। আর এদিকটাতে আসলে টিকিটও পাওয়া যাচ্ছিল না। এবার তো তেলের সমস্যা গাড়িতে, মানে নানান সমস্যা আছে। সারা বিশ্বের অবস্থাও কিন্তু খুব বেশি ভালো না, তো সেই ইফেক্টটাও কিন্তু আস্তে আস্তে করে আমাদের দেশের দিকে আসছে। তো এই তো সকালবেলার নাস্তায় রুটি এক এক করে বানিয়ে নিলাম, আলু ভাজি করা হয়েছিল, আর বাচ্চাদের জন্য এখন কিছু পরোটা সেঁকে নিচ্ছি আর ডিম পোস্ট করে দিব। এই তো এই ছিল সকালবেলার নাস্তা, রুটি, পরোটা, আলু ভাজি, ডিম পোস্ট। তো নাস্তার জন্য সব কিছুই মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর আপনাদের ভাইয়ার তরমুজ লাগবে, তো খাবারের টেবিলে তরমুজও কেটে রেখেছিলাম। আর এখান থেকেও আপনাদের সাথে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করছি, যেহেতু এখন শ্বশুরবাড়িতে আছি আর এটাও আমার একটা বাড়ি। তো এখান থেকে যে কাজগুলো করি সেটাও কিন্তু আসলে সংসারের কাজ।
তো এই যে সবার জন্য ডিম পোস্ট করে নিচ্ছি, আর এইগুলো ছিল সব দেশি মুরগির ডিম। বাচ্চারা তো ডিম একদমই খেতে চায় না, তো দেখা যাচ্ছে যে ওদেরকে রাগারাগি করে তারপরে একটা ডিম খাইয়েছিলাম সেদিন। মোটামুটিভাবে সবার জন্যই ডিম পোস্ট করেছিলাম। তো ডিম, আলু ভাজি, রুটি, পরোটা, আর খাবার শেষে চা। আর বললামই তো যে আপনাদের ভাইয়ের জন্য পরে আবার গিয়ে তরমুজ কাটতে হয়েছিল। এখানে তরমুজের দামটাও কিন্তু খুব কম, যার কারণে দেখা যাচ্ছে যে প্রতিদিনই একটা করে তরমুজ আনা হয়। সবাই মিলে আসলে সকাল, সন্ধ্যা বা রাত মিলে একটা তরমুজ খাওয়া হয়ে যায়। ফ্রিজে রেখে যখন ঠান্ডা ঠান্ডা তরমুজটা খাওয়া হয় তখন কিন্তু বেশ ভালোই লাগে গরমের মধ্যে। এখানে নাস্তার টেবিলে সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি, আর রাতের যে মিষ্টি ছিল রসগোল্লা সেটাও বের করে নিয়েছি। এই ছিল আমার আজকের ব্লগ। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি দোয়া রইল মন থেকে। আর খাবার শেষে তো আমার 1 কাপ চা থাকছে। বিদায় নিচ্ছে আজকের ব্লগ থেকে, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।